আজকে আমরা আর্টিকেল রাইটিং ক্লাসে আছি। তো আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তো আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করি, আমাদের মূলত অ্যাকচুয়ালি আর্টিকেল রাইটিং একজন রাইটার আর্টিকেল লিখে থাকেন। তবে আমাদেরও অনেক সময় আর্টিকেল লেখার প্রয়োজন পড়ে, অথবা অনেক সময় এরকম হয় যে একজন রাইটার তার লেখাকে ইভ্যালুয়েট করার জন্য আমাদেরকে আর্টিকেল রাইটিং সম্পর্কে আসলে ধারণা থাকতে হয়। তো আজকে আমরা আর্টিকেল রাইটিং এর ক্লাসে সেই বিষয়গুলো দেখবো যে ভালো কোয়ালিটি সম্পন্ন আর্টিকেলের ক্ষেত্রে কি কি বিষয় থাকা উচিত। তো আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদের গ্রুপে হয়তো ইতিমধ্যে একটু ফাইলও আপলোড করা হয়েছে। তো চলুন আমরা সেই বিষয়গুলো দেখি। তো একটা আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে যে আমরা যে আর্টিকেল লিখছি সেই আর্টিকেল আসলে কার জন্য লিখছি, হ্যাঁ, অর্থাৎ আমার রিডারকে, সেই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। তো সেই জায়গা থেকে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমি এখন নোট ডাউন করছি। প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্স, তো অডিয়েন্সের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ভাবা উচিত যে আমরা অডিয়েন্সের ক্ষেত্রে তার জেন্ডার, অর্থাৎ তিনি কি মেল নাকি ফিমেল, এই বিষয়টাকে আমরা মাথায় রাখতে পারি। দেন তার লোকেশন, অর্থাৎ তিনি কোথায় থাকেন, কেননা এশিয়ান কান্ট্রিতে একরকম, আবার ইউরোপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে আরেক রকম হয়ে থাকে মানুষের রুচিবোধ, তাদের ভালো লাগা, বা তাদের বিভিন্ন কালচার, সবকিছু মিলিয়ে, অথবা ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য থাকে। তো এই জন্য লোকেশনটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপর হচ্ছে তার এজ, একজন ইয়াং টিনেজার যে ধরনের লেখা পছন্দ করবেন, একজন অ্যাডাল্ট তিনি হয়তো ভিন্ন ধরনের লেখা পছন্দ করবেন, এই জন্য এইজটাও একটা ফ্যাক্টর। দেন যে বিষয়টা হচ্ছে যে তার মেন্টাল মেন্টাল সিচুয়েশন, অর্থাৎ অ্যাকচুয়ালি তিনি ওই আর্টিকেলটা যখন পড়বেন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ওনার মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটা বোঝার চেষ্টা করা, মেন্টাল রিঅ্যাকশনের যে বিষয়টা সেটা দিকে খেয়াল রাখা উচিত। দেন যেটা করতে হবে তাদের ইকোনমিক কন্ডিশন, জেন্ডার, লোকেশন, এজ, মেন্টাল সিচুয়েশন, ইকোনমিক কন্ডিশন, দেন হচ্ছে তাদের কালচার। তো এরকম বেশ কিছু বিষয়, এই বিষয়গুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত। এগুলোর উপর ভিত্তি করে আমাদের আর্টিকেলটা লেখা উচিত। তো একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি তো হচ্ছেন রাইটার, কিন্তু যার জন্য লিখছেন আসলে তার কাছে মানে নিজেকে একজন রিডারের জায়গায় নিজেকে প্লেসমেন্ট দিয়ে ভাবতে হবে যে আমার এই লেখাটা যদি একজন রিডার পড়েন আসলে তার কেমন লাগবে। তো রিডারের জায়গাতে আপনার নিজেকে প্লেসমেন্ট দিয়ে আপনাকে সেই বিষয়টা ভাবতে হবে। তো এই জন্য আপনি কার জন্য লিখছেন, আপনার লেখা কে পড়বে, তাদের এই সমস্ত বিষয়গুলো আপনাকে আপনার মানে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই বিষয়গুলোকে খেয়াল রাখার পাশাপাশি আমরা যেটা করব যে ফর এক্সাম্পল ধরেন আপনি এখন একটা আর্টিকেল লিখবেন, সেই আর্টিকেলটা হচ্ছে স্মার্টফোন নিয়ে।
তো স্মার্টফোন নিয়ে যদি আপনি লেখেন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি স্মার্টফোনের মানে মেইনলি এই আর্টিকেলটার রিডার কারা, হ্যাঁ সেটা একটা বিষয় হতে পারে, তাদের বয়স কেমন সেটা একটা বিষয় হতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। তো সাধারণত স্মার্টফোন যেটা হবে যে স্মার্টফোন একজন টিনেজার অথবা একজন ইউনিভার্সিটিতে পড়ছে এরকম কোন স্টুডেন্ট, তার কাছেই আসলে এই স্মার্টফোনটা সবচেয়ে বেশি মানে মানে প্রয়োজন অনুভব হতে পারে। আসলে স্মার্টফোন সবারই প্রয়োজন, তবে স্বাভাবিকভাবেই এই বয়সে যারা আছে তাদেরকে দেখা যায় যে স্মার্টফোনের প্রতি অনেক বেশি আগ্রহ। তো স্বাভাবিকভাবে স্মার্টফোন নিয়ে যদি আমরা কোনো আর্টিকেল লিখতে চাই সেক্ষেত্রে আমাদের সেই আর্টিকেলের যে স্টার্টিংটা, সেই স্টার্টিংটা হওয়া উচিত যেন আমরা ওই ধরনের যারা অডিয়েন্স আছে তাদেরকে যেন আমরা তাদের অ্যাটেনশন যেন আমরা গ্র্যাব করতে পারি, তারা যেন আমাদের আর্টিকেলের স্টার্টিংটা পড়েই যেন তারা আগ্রহ বোধ করে, এই হচ্ছে বিষয়। তো আমাদেরকে যেটা করতে হবে যে আর আমরা যদি স্মার্টফোন লিখি তো শুরুতে আমরা যেটা করব যে স্মার্টফোনের গতানুগতিক বিষয়গুলো না তুলে, হ্যাঁ গতানুগতিক বিষয় যেমন স্মার্টফোন কেন কি কেন প্রয়োজন এসব এইভাবে বিষয়গুলো না তুলে বা স্মার্টফোনের উপকারিতা কি এসব বিষয় গতানুগতিক কথাবার্তাগুলো না তুলে আমরা যদি ডিফারেন্ট কিছু তুলি সেই ক্ষেত্রে যেটা হবে যে তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তো স্মার্টফোনের ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা তাদেরকে বলতে পারি এরকম ভাবে যে বর্তমান সময়ে স্মার্টফোন হচ্ছে এমন একটা জিনিস যে যেটা না থাকলে আসলে নিজেকে স্মার্ট ভাবে আরেকজনের সামনে উপস্থাপন করার সুযোগ কম। হ্যাঁ, তো এরকম ভাবে তাদেরকে বলতে হবে যেন তারা কি করে যে এটার প্রতি তাদের যেন একটা আগ্রহ জন্মায়। ওকে, তো এইভাবে লেখাটা শুরু করা উচিত বা কোনো কোশ্চেন দিয়ে শুরু করা উচিত, তো এরকম ভাবে শুরু করা উচিত। তো শুরুতে কোশ্চেন বা শেষে কোশ্চেন এভাবে শুরু করা যেতে পারে। তো নেক্সট আমাদেরকে যেটা করতে হবে তার মানে অডিয়েন্স বুঝতে হবে, অডিয়েন্স কার জন্য আমরা লিখছি এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তো এরপর যেটা করতে হবে যে আমরা আর্টিকেলের ক্ষেত্রে আমাদের কিছু ফিচার্স আছে, সেই ফিচার্স গুলো আমাদের বোঝা উচিত একটা আর্টিকেলের ক্ষেত্রে। তো ফিচার্স এর ক্ষেত্রে যদি আমরা আসি, আর্টিকেলের একটা ফাইল দেওয়া হয়েছে, সেই ফাইলটা আমরা এখন দেখব। তো ফিচার্স এর মধ্যে আছে যে একটা আর্টিকেলের ক্ষেত্রে আসলে কিছু বিষয় থাকা উচিত, যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সেগুলো হচ্ছে যেমন একটা আর্টিকেলের ক্ষেত্রে শুরুতেই অ্যাকচুয়ালি মানে কোশ্চেন দিয়ে শুরু করা বা শেষে কোশ্চেন রাখা, হ্যাঁ শুরুতে বা শেষে কোশ্চেন রাখা, এটা এটা খুবই ভালো একটা রুলস। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে কোশ্চেন দিয়ে যদি আমরা স্টার্ট করি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যেমন কোরা আছে, ইয়াহু আনসার্স আছে, কোরা বা ইয়াহু আনসার্স এরকম যে সাইটগুলো আছে এগুলোতে আমরা যেটা করতে পারবো প্রচুর কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আমরা যেটা করতে পারবো এখান থেকে জানতে পারবো এই মানে মানুষ কি জানতে চায়। তো কোরা বা ইয়াহু আনসার্স থেকে আমরা যেটা করতে পারি যে কোশ্চেন স্টার্ট করতে পারি। দেন আর্টিকেলে যেটা করতে হবে বুলেট পয়েন্ট, আর্টিকেলে আমাদের যেটা করতে হবে যে বুলেট পয়েন্ট আমরা ব্যবহার করব, অর্থাৎ মেইন মেইন যে পয়েন্টগুলো আছে মেইন মেইন পয়েন্টগুলোকে আমরা মানে বুলেট পয়েন্টের মাধ্যমে হাইলাইট করার চেষ্টা করব, যেটা হবে যে ওই বিষয়গুলো রিডারদের কাছে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এরপর আছে যে ইংরেজিতে যে আমরা যখন লিখি তখন যতটা চেষ্টা করব যে প্যাসিভ ভয়েসকে অ্যাভয়েড করার জন্য, হ্যাঁ বেশি বেশি অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করব, প্যাসিভ ভয়েসটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপর ইলিমিনেট ওয়ার্ডস আছে, মানে আপনার হুইসেল ওয়ার্ডস আছে কিছু, যেমন জেনারেলি, মোস্ট, হ্যাঁ এরকম কিছু কিছু শব্দ আছে, যদি আপনারা গুগলে সার্চ দেন যে হুইসেল ওয়ার্ডস তাহলে প্রচুর লিস্ট পেয়ে যাবেন হুইসেল ওয়ার্ডস। তো এরকম হুইসেল ওয়ার্ডস গুলো যতটা সম্ভব কম ব্যবহার করাই ভালো, এরকম কিছু করতে হবে। দেন আর্টিকেলে যেটা করতে হবে আই, উই, ইউ এই প্রোনাউন গুলোর ব্যবহার আপনি করতে পারেন, এতে তাদের অ্যাটেনশন গ্র্যাব করা সহজ হবে আপনার জন্য।
এছাড়া আর্টিকেলে যেটা করা যাবে যে এক্সাম্পল, আপনি এক্সাম্পল ক্রিয়েট করতে পারেন, এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারেন, এতে করে তার জন্য সহজ হবে এক্সাম্পল দিলে। এরপর হচ্ছে যে আর্টিকেলে যতটা সম্ভব শর্ট সেন্টেন্স ব্যবহার করা উচিত। সাধারণত 20 শব্দের বেশি, হ্যাঁ, কোনো লাইন যদি 20 শব্দের বেশি হয় তাহলে সেটা আসলে মানে বিভিন্ন টুলের মানে টুলগুলো যেটা করে যে সেই লাইনগুলোকে একটু হার্ড রিডেবল বলে বিবেচনা করে। তো এই জন্য যতটা সম্ভব শর্ট সেন্টেন্সকে ব্যবহার করা উচিত। তো ইউস্ট এসইও নামে একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসটা দিয়ে আমরা যখন অনসাইটের ক্লাস করব সেখানে আমরা দেখবো যে সেই প্লাগইনসটাই আমাদেরকে মানে বলে দিবে যে আমাদের কোন কোন লাইনগুলো 20 শব্দের বেশি। তো এটা আমরা চেষ্টা করব যে শর্ট সেন্টেন্স যতটা ব্যবহার করা যায়, সিম্পল সেন্টেন্স যতটা ব্যবহার করা যায়। এরপর লিঙ্কিং ওয়ার্ডস এবং মেজর সাইন পোস্ট, অর্থাৎ পারপাস, স্ট্রাকচার, অথরস, টেন্স, মেইন পয়েন্ট। হ্যাঁ, অর্থাৎ আমরা এটা আজকে একটা ধরেন একটা আর্টিকেল পড়ছে, সেটা আসলে মানে কেন, হ্যাঁ, তারপর হচ্ছে এটার মানে মেইন বিষয়গুলো কি, সেটা যদি আমরা করতে চাই তাহলে আসলে সেটা কিভাবে করব, এরকম বিষয়গুলো বা মতামত, নানান জনের নানান মতভেদের পার্থক্য বা মতামত, হ্যাঁ, এইসব লিঙ্কিং ওয়ার্ডস বা মেজর সাইন পোস্ট আমরা ব্যবহার করতে পারি। তারপর বলা হচ্ছে স্টার্ট বোল্ডলি। আসলে বোল্ডলি স্টার্ট সবসময় না, সবসময় বোল্ডলি স্টার্ট করা যাবে না। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মানে আর্টিকেলের যিনি অডিয়েন্স তার উপর নির্ভর করবে। এখন অনেক সময় দেখা যাবে যে আপনি তাকে ইমোশনালি তাকে মানে নক করছেন, অনেক সময় হবে যে আপনি বোল্ডলি তাকে নক করছেন। হ্যাঁ, অনেকভাবেই নক করা যেতে পারে। যেমন ধরেন আপনি স্মোকিং নিয়ে একটা আর্টিকেল লিখবেন, তো স্মোকিং নিয়ে যদি আর্টিকেল লেখেন, স্বাভাবিকভাবে সেখানে আপনি যেটা করতে পারেন, তাকে বোল্ডলি ভাবে বলতে পারেন চাইলে, কারণ সে স্মোকিং এই কাজটা আসলে খুব ভালো না। সো এরকম সিচুয়েশন বুঝে আপনি সেটা করবেন, ইমোশনাল ওয়ার্ডস ইউজ করবেন বা স্টার বোল্ড ওয়ার্ডস ইউজ করবেন অথবা রিকোয়েস্ট ওয়ার্ড ইউজ করবেন, মানে সেই অবস্থাটা বুঝে। এরপর হচ্ছে আর্টিকেলে যেটা করতে হবে, গ্রাফিক্স ইউজ করা উচিত। সেক্ষেত্রে চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও। তো সেক্ষেত্রে আর্টিকেলের জন্য আপনারা যে টুলটা ইউজ করতে পারেন, অর্থাৎ যেটা করতে পারেন পিক টু চার্ট। তো পিক টু চার্ট নামে যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি লগ ইন করে সেই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। সেই ওয়েবসাইট থেকে আপনি ইজিলি বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক্স আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো ইনফোগ্রাফিক্স এখানে আপনাকে যেটা করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করে দেন আপনি ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করতে পারবেন। তো এই সাইটটাতে এবং ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করার পরে সেটাকে ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড করে আমি যেটা করব যে এখানে ফর এক্সাম্পল আমি একটু সাইন আপ করি, সাইন আপ করে নিচ্ছি। তো এখানে আপনি যেটা করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো পিক টু চার্ট এইভাবে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করার পর আপনার কাছে একটা ভেরিফিকেশন ইমেল আসবে, সেই ইমেল ভেরিফিকেশন ইমেলটা দিয়ে পিক টু চার্টে আপনি সেই অ্যাকাউন্টটা কনফার্ম করে নেবেন। তো এখানে আমার কাছে কনফার্ম ইমেল এসেছে, তাই কনফার্ম ইমেল দিয়ে আমি এখন কনফার্ম করে নিচ্ছি। তো এখন বলা হচ্ছে যে এখানে লগ ইন করার জন্য। তো আমরা এখানে যেটা করব যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব।
এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে এগুলো সিলেক্ট করে সাবমিট করে দেন আপনি চাইলে এখান থেকে ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করতে পারবেন। এখানে ইনফোগ্রাফিক্সে ক্লিক করলে এখানে অনেক ইনফোগ্রাফিক্স আছে, এখান থেকে যে ইনফোগ্রাফিক্সটা আপনার পছন্দ হয় সেই ইনফোগ্রাফিক্সটা আপনারা ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটা, সো ইউজ টেমপ্লেটে ক্লিক করে এখান থেকে আমরা যেটা করতে পারবো ইনফোগ্রাফিক্স ক্রিয়েট করে নিতে পারবো। এখানে যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলোতে আমরা যেটা করতে পারবো আমাদের মতো করে আমরা এডিট করে নিতে পারবো। ওকে, তো এখানে আমরা চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারবো। তো এইভাবে আমরা এটাকে আপডেট করতে পারবো। আপডেট করে আমাদের পছন্দ মতো আমরা এখানে যে ফন্ট স্টাইল প্রয়োজন, কালার প্রয়োজন, সেটা সিলেক্ট করে আমরা চেঞ্জ করতে পারবো, সবকিছু চেঞ্জ করতে পারবো। দেন আমরা যেখানে যা প্রয়োজন আপডেট করে দেন আমরা এটাকে ডাউনলোডও করে নিতে পারবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এই ধরনের ইনফরমেটিভ কোনো ইনফোগ্রাফিক্স আপনি তৈরি করে সেটা আপনি আপনার আর্টিকেলে বসাতে পারেন। সেই সাথে এই ইনফোগ্রাফিক্স শেয়ারিং বিভিন্ন সাইট আছে, সেই জায়গাতেও এই ইনফোগ্রাফিক্সটাকে লিঙ্কটাকে আপনি ইউজ করতে পারবেন অন্যান্য ইনফোগ্রাফিক্স সাবমিশন সাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য। তো এই জন্য আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বিভিন্ন ধরনের এরকম ডায়াগ্রাম, ইমেজ, ইনফোগ্রাফিক্স এরকম যে কোনো কিছু যদি আপনি আপনার আর্টিকেল ইউজ করতে পারেন, তাহলে যেটা হবে যে আপনার আর্টিকেলটা অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন হবে। তো এছাড়া এখান থেকে আরো বেশ কিছু অপশনস আছে। এছাড়া আপনারা যে ইনফোগ্রাফিক্স ছাড়াও আপনারা যেটা করতে পারবেন, মাইক্রোসফট যে আপনাদের যে পাওয়ার পয়েন্ট, এক্সেল আছে, সেগুলোকে ব্যবহার করেও আপনারা অনেক ধরনের চার্ট, ডায়াগ্রাম ব্যবহার করতে পারবেন। তো এভাবে গ্রাফিক্স ইউজ করে যেটা করতে হবে, যে গ্রাফিক্স ইউজ করে আপনারা আপনাদের আর্টিকেলের কোয়ালিটি বাড়াতে পারবেন। দেন যেটা করতে হবে যে আপনি আপনার রিডার্সদেরকে কিছু চাইলে শেখাতে পারেন, কোনো এডুকেটিং বা ইন্সপায়ারিং কোনো কিছু যদি আর্টিকেলে অ্যাড করার সুযোগ থাকে তাহলে এরকম কিছু করতে পারেন। আর বেশি বেশি হাউ টু পোস্ট চাইলে আপনি করতে পারেন। আর বুলেট বা নাম্বারড লিস্টের কথা তো বলাই হয়েছে, আগেই বলেছি, এরকম কিছু করতে পারেন। এখানে বুলেট পয়েন্টস বলা আছে, এটা মুছে দিচ্ছি। দেন হচ্ছে যে কন্টেন্টকে স্ট্রাকচার করা। কন্টেন্ট স্ট্রাকচারের যে বিষয়টা সেটা হচ্ছে যে কন্টেন্টে যেটা করতে হবে আপনাকে এরকম কিছু মানে কন্টেন্ট ব্যালেন্স, সেটা হবে যে যদি 500 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়, তার মানে ইন্ট্রোডাকশনে হবে আপনার 10%, টোটাল আর্টিকেল যে ওয়ার্ড থাকবে 10%। দেন হবে মিডলে হবে মিডলে হবে 80%, আর কনক্লুশন কনক্লুশন 10%। তো এইভাবে ইন্ট্রোডাকশন 10%, মিডল প্যারাগ্রাফ, মিডল 80% আর কনক্লুশন 10%। তো এই ব্যালেন্সটা রাখতে হবে আপনাকে। একটা ভালো আর্টিকেলের ক্ষেত্রে এই ব্যালেন্সটা থাকে। অনেকের ক্ষেত্রে হয় যে কনক্লুশনটা একেবারেই ছোট হয়ে যায় বা ইন্ট্রোডাকশনটা অনেক ছোট হয়ে যায়, এরকম কিছু হয়। সো ব্যালেন্সটা এরকম হওয়া উচিত একটা আর্টিকেলের ক্ষেত্রে। এছাড়া আর্টিকেলের স্ট্রাকচারের জন্য যেটা করতে হয়, যেমন ধরেন এরকম হলো যে হাউ টু পোস্ট, হাউ টু পোস্ট সেটা অ্যাকচুয়ালি কত ওয়ার্ডের হওয়া উচিত। তারপর হচ্ছে আপনার গিয়ে রিভিউ পোস্ট সেটা কত ওয়ার্ডের হওয়া উচিত। তারপর হচ্ছে আপনার এরকম বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে, সেই পোস্টগুলো আসলে কত ওয়ার্ডের হওয়া উচিত। এটা নিয়ে একটা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব যে কোন ধরনের পোস্ট কত ওয়ার্ডের হওয়া উচিত, এই বিষয়টা। এরপর যেটা করতে পারেন, আপনি আপনার রিডারদেরকে চাইলে স্টোরি বলতে পারেন। আপনি আপনার আর্টিকেলে তাদেরকে সাথে স্টোরি দিয়ে তাদেরকে মানে তাদের
আর্টিকেলটার প্রতি অ্যাট্রাকশন রাখতে পারেন। তো এই বিষয়গুলো আসলে আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে। এ হচ্ছে বিষয়। তো নেক্সট যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা আর্টিকেলের ক্ষেত্রে যেটা করতে হয় যে সেই আর্টিকেলটা আসলে কিভাবে সেটা ইনফরমেটিভ হতে পারে, হ্যাঁ, মানে সেটাকে রিসোর্সফুল কিভাবে করব, হাউ টু মেক আর্টিকেল তো আমরা একটা আর্টিকেলকে রিসোর্সফুল কিভাবে করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে সেখানে রিসোর্সফুল তখন হবে যখন আপনার আর্টিকেলে পপুলার কোয়েশ্চেন এন্ড অ্যান্সার্স থাকবে। ওকে, কোয়েশ্চেন অ্যান্সার্স থাকবে। পপুলার কোয়েশ্চেন অ্যান্সার্স থাকলে সেটা একটা রিসোর্সফুল আর্টিকেল বলে বিবেচিত হবে। পপুলার কোয়েশ্চেনস এন্ড আনসার্স থাকবে। আর এটার জন্য আমরা কোরা কে ব্যবহার করতে পারি, কোরা ইয়াহু আনসার্স কে ব্যবহার করতে পারি। তো এরপরে সেটা হচ্ছে যে লেটেস্ট নিউজ, হ্যাঁ, ওই রিলেটেড কোনো যদি লেটেস্ট নিউজ থাকে সেই লেটেস্ট নিউজ কি ইউজ করতে পারি। নিউজ সার্চ, আমরা জানি যে গুগলে নিউজ সার্চ নামে একটা অপশন আছে। যদি গুগলে আমরা সার্চ দিই তাহলে আমরা যেটা করতে পারো, যেমন ধরেন ডায়াবেটিস লিখে যদি সার্চ দেই, তো সেক্ষেত্রে এখানে যে দেখেন একটা অপশন আছে যে নিউজ সার্চ। সো আমরা যেটা করতে পারবো যে নিউজ সার্চ আমরা দিতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা করব যে এখানে নিউজে যদি ক্লিক করি তাহলে আমরা এই ডায়াবেটিস রিলেটেড একেবারেই রিসেন্ট যে নিউজগুলো আছে সেই রিসেন্ট নিউজগুলো আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি। তো এই রিসেন্ট নিউজগুলো নিয়ে যদি আপনি মানে আপনার আর্টিকেলে যদি আপনি সেই ধরনের ইনফরমেশন দিতে পারেন তাহলে অবশ্যই এই আর্টিকেলটা অনেক বেশি রিসোর্সফুল হবে। তো নেক্সট যেটা হবে যে নিউজ সার্চ, এরপর হবে যে উইকিপিডিয়াকে যদি ইউজ করতে পারেন, উইকিপিডিয়ার কোনো ইনফরমেশন যদি আপনি আপনার ভাষায় লিখতে পারেন, কারণ উইকিপিডিয়াতে প্রচুর রিসোর্স থাকে, সেটা আপনি করতে পারেন। তো উইকিপিডিয়াতে ডায়াবেটিস রিলেটেড বা উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যাওয়ার পরে আপনি চাইলে সার্চ দিতে পারেন। এখানে এই যে সার্চ আছে উইকিপিডিয়া গিয়ে আপনি আপনার কিওয়ার্ড নিয়ে সার্চ দিতে পারেন, তাহলে সেই রিলেটেড অনেক ইনফরমেশন পাবেন এবং সেই ইনফরমেশন গুলোকে নিজের ভাষায় লিখে আপনি চাইলে প্রয়োজন বোধে রিসোর্স হিসেবে আপনি উইকিপিডিয়ার লিংক দিতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে একটা কোয়ালিটি আর্টিকেলের ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে আপনাকে মানে রিসোর্স লিংক দেওয়া উচিত, এতে ওই আর্টিকেলের প্রতি সার্চ ইঞ্জিন একটা ট্রাস্ট জন্মায়। তো এই জন্য আমরা রিসোর্স লিংক দিব হাই অথরিটি সাইটগুলোকে, উইকিপিডিয়া, উইকিহাউ, ইউটিউব বা এরকম আরো কোনো পপুলার যে সাইটগুলো থাকবে সেগুলোকে আমরা রিসোর্স হিসেবে কাজে লাগাতে পারি। দেন আমরা যেটা করতে পারি যে এটার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফোরাম আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফোরাম আছে। তো ফোরামগুলোতে আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন ধরনের ফোরাম, যেমন ধরেন আমরা এখন ডায়াবেটিস রিলেটেড আমি ফোরাম চাচ্ছি। তো ডায়াবেটিস রিলেটেড যে ফোরামগুলো আছে সেই ফোরামগুলোতে আমরা ট্রাই করতে পারি। ফোরামের জন্য আমরা ফোরাম সার্চ ইঞ্জিন আমরা ইউজ করতে পারি। ফোরাম সার্চ ফুটপ্রিন্ট আছে বিভিন্ন ধরনের ফোরাম সার্চ ফুটপ্রিন্ট আছে, সেই ফুটপ্রিন্ট দিয়ে আমরা চাইলে ফোরাম সার্চ করতে পারি, অথবা ফোরাম এর জন্য আলাদা সার্চ ইঞ্জিনও আছে, হ্যাঁ, ফোরাম যেখানে মানুষ আলোচনা করে। তো বিভিন্ন ধরনের ফোরামের জন্য সার্চ ইঞ্জিন আছে, সেই সার্চ ইঞ্জিনগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারবো।
তো গুগলে সার্চ দিলে হয়তো আমরা খুঁজে পাবো, বিভিন্ন ধরনের ফোরাম সার্চ পাওয়া যাবে, বা পরবর্তীতে প্রয়োজন বোধে আমি লিঙ্ক দিব। আর আগে একটা অপশন ছিল এখানে আসলে মোড়ে ফোরাম নামে একটা অপশন ছিল, এখন অবশ্য তারা ফোরামটা তুলে দিয়েছে। তো ফোরাম, বিভিন্ন ধরনের ফোরাম ফুটপ্রিন্ট আছে যেটা আপনারা ব্যাকলিংকের ক্লাসে দেখতে পারবেন কিভাবে বিভিন্ন ফোরাম খুঁজে পাওয়া যায়। তো বিভিন্ন ফোরামের রিসোর্স চাইলে আপনারা ইউজ করতে পারেন। দেন যেটা হচ্ছে যে আসলে ডিপার ওয়েব নামে একটা সাইট আছে, ডিপার ওয়েব, যদিও এটা এখন কাজ করে না। সেই ডিপার ওয়েবটা খুবই ভালো, কিন্তু এটা এখন বেটা ভার্সনে আছে, যে কারণে এখানে আসলে কাজ করে না। যেমন ধরেন ব্যাকপেইন যদি আমি লিখি, তো ব্যাকপেইন লেখার পরে একটা আর্টিকেলের জন্য যা যা লাগে সবকিছুই আসলে সে এখানে মানে খোঁজার চেষ্টা করে, কিন্তু এটা আসলে এখন আর কাজ করে না। তো এখানে যেটা বলতেছে যে আনসার সার্চ, আনসার সার্চকে ব্যবহার করতে বলা হচ্ছে, বিভিন্ন ধরনের নিউজকে ব্যবহার করতে বলা হচ্ছে, তো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সার্চ, ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, যে কোনো এরকম কিছু। তো বিভিন্ন ধরনের এরকম হয় যে এখানে আমরা যদি যাই, মানে অর্থাৎ কিছু কিছু বিষয় থাকে যে এরকম যে থাকে যে সেটার কোনো সংখ্যাত্মক কোনো তথ্য যদি থাকে, স্ট্যাটিক্যাল রিপোর্ট থাকে, হ্যাঁ, স্ট্যাটিক্যাল কোনো রিপোর্ট থাকলে সেই স্ট্যাটিক্যাল রিপোর্ট স্ট্যাটিক্যাল যদি আপনি রিপোর্ট স্ট্যাটিক্যাল রিপোর্ট যদি থাকে তাহলে বা স্ট্যাটিস্টিক্স যদি থাকে কোনো, সেটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, কোনো সংখ্যাত্মক কোনো কিছু যদি থাকে তাহলে সেটা আপনার আর্টিকেল আপনারা ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ থাকে, ব্লগ সার্চ আছে, গুগলেও এরকম ব্লগ সার্চ আছে বিভিন্ন ধরনের। মরে যাওয়ার পরে এখানে অবশ্যই এখানে অপশনস গুলো নাই, তো বিভিন্ন ধরনের ব্লগ থাকে, হ্যাঁ, ব্লগ থাকে, সেই ব্লগ গুলো থেকেও তথ্য দিতে পারেন। এই যে ব্লগ সার্চ ইঞ্জিন নামে এখানে আমরা একটা সাইট দেখতে পাচ্ছি, তো চলেন ওখানে যাই। এখানে আমরা ধরেন লিখলাম ব্যাকপেইন, আমরা আমাদের কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, তাহলে এখানে বিভিন্ন ব্লগের রিপোর্ট চলে আসছে, বিভিন্ন মানে বিভিন্ন ব্লগ কি বলছে সেখান থেকে আমরা চাইলে তথ্য নিতে পারি। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উইকিপিডিয়ার কথা তো আমরা বলেছি, এছাড়া বিভিন্ন গবেষণালব্ধ কোনো যদি কোনো আপনার কাছে কোনো রিসোর্স থাকে, হ্যাঁ, যেখানে গবেষণা করে বের করা গিয়েছে এরকম কোনো কিছু যদি আমরা আর্টিকেলে দিতে পারি, তাহলে সেটাও খুবই ইফেক্টিভ হবে। অর্থাৎ এক কথায় আপনার আর্টিকেলে এই বিষয়গুলোকে যদি আপনি আপনার মানে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার আর্টিকেলটা খুবই মানে রিসোর্সফুল একটা আর্টিকেল বলে বিবেচিত হবে। তো এবার আর্টিকেলের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আর্টিকেলে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা যেমন আমাদের কিছু টুল আছে, সেই টুলগুলো দিয়ে আমরা আর্টিকেলের খুবই স্মুথ করতে পারবো। যেমন ধরেন এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের গ্রুপে শেয়ার করব। তো চলুন আমি এখনই চেষ্টা করি সেটা বের করার। কিছু টুল আছে, তো এর মধ্যে টুলের মধ্যে একটা টুল আছে যার নাম হচ্ছে আপনার মানে বাসসুমো। তো বাসসুমো নামে একটা টুল আছে, এই বাসসুমোতে যাব আমরা। এই বাসসুমো হচ্ছে এমন একটা সাইট যেখানে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে যে সমস্ত কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলো আপনাকে দেখাবে বাসসুমো। তো বাসসুমোতে যাব, বাসসুমোতে যাওয়ার পর সেই বাসসুমোতে যাওয়ার পরে আমরা যেটা করব যে এখানে আমরা আমাদের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমরা লিখবো। ধরুন আমাদের কিওয়ার্ড হচ্ছে ব্যাক পেইন, তো ব্যাক পেইন নিয়ে ধরেন আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে আমাদেরকে দেখাবে যে পাস্ট ইয়ার বা পাস্ট মান্থ বা পাস্ট 6 মান্থে সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে আর্টিকেল গুলো, অর্থাৎ ফেসবুকে অথবা লিঙ্কডইনে বা টুইটারে বা ইন্টারেস্টে, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে যে গুলো,
তো সেই ধরনের আর্টিকেল গুলো দেখাবে। তো আপনারা চাইলে এই ধরনের, যেহেতু এই আর্টিকেল গুলো সবচেয়ে বেশি শেয়ার হয়েছে, তো আপনারা চাইলে এই আর্টিকেল গুলোর যে টাইটেল আছে এই টাইটেল গুলোকে আপনারা এইরকম টাইটেল ব্যবহার করতে পারেন। নিশ্চয়ই এই ধরনের আর্টিকেল গুলো সবার কাছে যথেষ্ট ভালো লেগেছে, এই জন্যই সবাই এই ধরনের টাইটেল অ্যাকচুয়ালি ইউজ করছে। বা এই কন্টেন্ট গুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এই যে কন্টেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই কন্টেন্ট গুলো থেকে আপনারা চাইলে আইডিয়া নিয়ে দেন আপনারা কাজ করতে পারেন। তো এই ক্ষেত্রে বাসসুমো নামে যে এই সাইটটা আছে, এই সাইটটা আপনাকে যথেষ্ট ধারণা দিবে যে কোন ধরনের আর্টিকেলটা কেমন হওয়া উচিত, বা আর্টিকেল গুলো মানে টাইটেল কেমন হওয়া উচিত। তো এই ধারণাটা নেওয়ার জন্য আপনারা বাসসুমোকে ব্যবহার করতে পারেন। বাসসুমো একটা খুবই ভালো একটা টুল। এরপরে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা, তো বাসসুমোর মাধ্যমে আমরা এই যে টাইটেলের বিষয়টা আছে, টাইটেল আইডিয়া নিতে পারবো। হ্যাঁ, টাইটেল আইডিয়া নিতে পারবো। এছাড়া এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে টাইটেল জেনারেটর আছে। তো বিভিন্ন ধরনের টাইটেল জেনারেটর আছে, যেমন প্রোটেন্ট আছে, এখানে আরো কিছু দেখতে পাচ্ছি। তো এরকম বিভিন্ন টাইটেল জেনারেটর সাইট আছে। তো এগুলো থেকে চাইলে আপনি টাইটেল জেনারেটর দিয়ে আপনি চাইলে মানে টাইটেল আইডিয়া নিতে পারেন। বাসসুমোর পাশাপাশি আপনি এখান থেকেও টাইটেল আইডিয়া নিতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ধরেন এটা এখানে আমরা দিলাম যে ব্রেক পেইন রিমেডি লিখে সার্চ দিলাম, গিভ মি ব্লগ আইডিয়াস। ক্লিক করলে সে যেটা করবে, সে কিছু টাইটেল হয়তো জেনারেট করে দিবে। এরকম আইডিয়া নিতে পারেন। বেটার হয় আসলে বাসসুমোকেই ব্যবহার করলেই ভালো হবে। বাসসুমোর মাধ্যমে আপনারা টাইটেল আইডিয়া নিতে পারবেন, জেনারেট করতে পারবেন। দেন টাইটেল জেনারেট করার পরে যেটা করতে হবে যে আপনাকে এখান থেকে টাইটেল নেওয়ার পরে নেক্সট যে কাজটা হচ্ছে যে আপনার আর্টিকেলটার আসলে এখানে রিডেবিলিটি বুঝতে হবে, রিডেবল কেমন। তো রিডেবিলিটির জন্য আমাদেরকে যেটা করতে হবে যে বেশ কিছু টুল আছে। তো বেশ কিছু টুল আছে। তো এই টুলগুলোর মধ্যে থেকে আমরা যে টুলগুলো ভালো সেগুলোই আসলে ব্যবহার করার চেষ্টা করব। অনেক টুল আছে, তো সবগুলো প্রয়োজন নাই, আপনি এক দুটো ইউজ করলেই হবে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, টুল দেখতে পাচ্ছি, আমরা এইটাকেও ব্যবহার করতে পারি চাইলে। হ্যাঁ, এখান থেকে টেক্সট, এই যে স্কোর টেক্সট, এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে যদি আমরা আমাদের আর্টিকেলটা লিখি দেই, তাহলে যেটা হবে যে আমাদেরকে একটা গ্রেড বলে দিবে। অর্থাৎ ধরেন আমি কোনো একটা আর্টিকেল নেই, আমরা যদি কোনো জায়গা থেকে একটা আর্টিকেল নিই, ধরেন আমরা এই আর্টিকেলটাকে নিলাম, তো নিলে পরে সেটা কি করবে, সে এখান থেকে আমাদেরকে বলে দিবে যে আর্টিকেলটা আসলে কতটুকু রিডেবল, এটা আমাদেরকে বলে দিবে। এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পরে আমি যদি এখানে মেজার রিডেবিলিটিতে ক্লিক করি, তাহলে আমাদেরকে সেটা সে বলে দিবে যে মেজার রিডেবিলিটিতে ক্লিক করার সাথে সাথে এবার সে স্ক্যান করবে এবং আমাদের একটা গ্রেডও দিবে, রেটিং দিবে এবং সেই সাথে এখানেও আমাদের একটা গ্রেড দিয়ে দিবে। এবং যেখানে যেখানে সমস্যা মনে হয় সেগুলোকে হাইলাইট করে দিবে, কালার হাইলাইট করে দিবে, এইভাবে হাইলাইট করে দিবে। একইভাবে হ্যামিংওয়ে অ্যাপ নামে একটা টুল আছে। এই টুলটা দিয়েও আমরা যেটা করতে পারবো যে একটা আর্টিকেল অ্যাকচুয়ালি সেই আর্টিকেল সম্পর্কে ধারণা নিতে পারবো। ধরেন এই যে একটা আর্টিকেল এখানে দেখাচ্ছে রিডেবিলিটি 7, যদিও লেখা গুড, কিন্তু আসলে রিডেবিলিটি মিনিমাম 4 থেকে 5, মানে এটা নিয়ম হচ্ছে যে গ্রেডটা যত কম হবে তত ভালো, ক্লাসের রোলের মতো। তো গ্রেড যদি 4 বা 5 হয় তাহলে এটা খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছি 7, তাহলে এটাকে, তার মানে এটাকে আরো সংশোধনের প্রয়োজন আছে। আর এছাড়া এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে বলতেছে যে এখানে যে কোন লাইনগুলো অনেক বেশি হার্ড, সেগুলোকে এই যে এই কালারে হাইলাইট করে দিচ্ছে, এই যে এই কালারগুলো, তার মানে এগুলো অনেক বেশি হার্ড, এগুলোকে ছোট করে নিয়ে আসতে হবে এই লাইনগুলোকে। তো এক কথায় যে লাইনগুলো এরকম বিভিন্ন কালারিং করা আছে, কালারগুলোকে স্বাভাবিক, এগুলোকে এডিট করে ছোট করে এনে
দেন আমরা এই নর্মাল এইরকম টেক্সটের মতো ফরম্যাটে নিয়ে আসবো। সেক্ষেত্রে এই অবজেকশন গুলো কমবে। আপনার মানে আপনাকে যেটা করতে হবে, এদের যে অবজেকশন গুলো আছে, অবজেকশন গুলোকে একেবারে মিনিমামে নিয়ে আসতে হবে যতটা সম্ভব। আর তাহলে যেটা হবে, এই গ্রেডটাও আপনার আস্তে আস্তে কমতে থাকবে। আর আর্টিকেলের লেন্থ, যদি আপনি আসলে এখনকার সময় কন্টেন্টকেই বলা হয় যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অবশ্যই আর্টিকেলের লেন্থ হওয়া উচিত সম্ভব হলে 1000 ওয়ার্ডের বেশি হলে সেই আর্টিকেলগুলো একটু বেশি মানে ইফেক্টিভ হয়। তারপরে অনেক টপিকস আছে যে টপিকসগুলোতে আসলে অনেক বেশি লেখার নাই সুযোগ, তারপরেও সম্ভব হলে 1000 শব্দের বেশি লিখলে পরে সেই আর্টিকেলগুলো একটু পাওয়ার বেশি থাকে সাধারণত সার্চ ইঞ্জিনের কাছে। তো এভাবে আপনি আপনি যে আর্টিকেলটা আপনি লিখলেন সেই আর্টিকেলটার কতটুকু এটা রিডেবল সেটা বোঝার জন্য ওই হচ্ছে এই টুলটা। তো এই টুলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আর্টিকেলটা কতটুকু সহজ হচ্ছে মানে একজন রিডারের কাছে পড়তে। তো আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং সেখানে আপনারা দেখবেন যে আপনার আর্টিকেলটা যেন 4 বা 5 এর মধ্যে থাকে, তাহলে সেটা রিডেবল বলে বিবেচিত হবে। দেন যেটা করতে হবে যে গ্রামার চেক করা। তো গ্রামার চেক করার জন্য যেটা করতে হবে যে গ্রামারলি কে ইউজ করতে পারেন আপনারা। গ্রামারলি নামে একটা টুল আছে, তো এই গ্রামারলি দিয়ে আপনারা চাইলে চেক করতে পারবেন। গ্রামারলি যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাতে আপনাকে সাইন আপ করতে হবে। তো আর সাইন আপ করার জন্য আপনাকে ব্রাউজারেও এদের এক্সটেনশনটাকেও অ্যাড করতে হবে। আর দেন এক্সটেনশনটাকে অ্যাড করলে পরে আপনি যেটা করতে পারবেন, যেমন আমি এখানে একটু লগ ইন দিই। আসলে যদি সম্ভব হয় তাহলে আমরা কম্পিটিটরের থেকেও বড় আর্টিকেল লেখার চেষ্টা করব। হ্যাঁ, যদি সম্ভব হয়। আসলে বড় আর্টিকেল, আসলে বড় চাইতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, মানে কোয়ালিটি সম্পন্ন হতে হবে, সেটা হওয়া উচিত। যদি এমন হয় যে কম্পিটিটরের চেয়ে আপনি কোয়ালিটি সম্পন্ন এবং তার চেয়ে আরো বড় আর্টিকেল লিখতে পেরেছেন, তাহলে র্যাঙ্কিং এ এটা অবশ্যই হেল্প করবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, গ্রামারলিতে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আমি একটু অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিচ্ছি। তো আপনার অ্যাকাউন্ট করার পরে যেটা হবে যে এখানে লগ ইন করে আপনি আপনার যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা এখানে আপনি চাইলে চেক করতে পারবেন যে আপনার গ্রামারের কোথায় 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 ভুল আছে। ওকে, তো এখান থেকে যেটা করতে হবে যে আমাদেরকে আসলে এখানে এই যে নিউ এ দেখেন, নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে আসতে হবে, এখানে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এখানে এখানে সেটা স্ক্যান করতে থাকবে। স্ক্যান করে আপনাকে একটা স্কোর দিবে, এই যে স্কোর দিবে। তো বলতে এই এই লেখার মধ্যে 6টা ক্রিটিক্যাল ইস্যুস আছে আর 21টা অ্যাডভান্স ইস্যুস আছে। তো আপনি অ্যাকাউন্ট করার পরে প্রথম 7 দিন আপনি মানে মানে প্রিমিয়াম সুবিধা পাবেন। তো এরপর যদি এই মানে অ্যাডভান্স ইস্যুস গুলো আপনাকে না দেখায়, তাহলে সেক্ষেত্রে আপনি আবার যেটা করবেন, আবার নতুন করে একটা টেম্পোরারি ইমেইলকে ব্যবহার করে টেম্পোরারি ইমেইল সাইটে গিয়ে আপনি চাইলে যেটা করতে পারেন যে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, এরকম কিছু করতে পারেন। তো তাহলে আপনি মানে এই অ্যাডভান্স ইস্যুস গুলোও দেখতে পারবেন। তো এইভাবে আপনার আর্টিকেলের যত গ্রামার এরর আছে বা পাংচুয়েশনে যে প্রবলেম গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো এই গ্রামারলি টুলটি দিয়ে যতটা একেবারে মিনিমামে আনা যায়, প্রবলেম গুলো ইস্যুস গুলো যতটা মিনিমামে আনা যায়, হ্যাঁ, সেই কাজটা করতে হবে এই গ্রামারলির মাধ্যমে। তো এই টুলটার মাধ্যমে ইজিলি আপনি আপনার গ্রামার এরর গুলো সলভ করতে পারবেন। দেন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে যে এছাড়া একটা টুল আছে যার নাম হচ্ছে জিঞ্জার। তো এই জিঞ্জার সফটওয়্যার, তো এই জিঞ্জার সফটওয়্যারটাও আসলে গ্রামার চেক করার জন্য খুবই ভালো একটা টুল। তো এটাও আপনাকে যেটা করতে হবে, ইনস্টল করে নিতে হবে এদের এখান থেকে। আপনি গেট স্টার্টেড নাও থেকে ক্লিক করে ওদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনি
আপনার এখানে এরকম একটা বাটন অ্যাড হবে। তারপর মাইক্রোসফট ওয়ার্ডে যখনই আপনি লিখতে যাবেন, আপনার নেট কানেকশন যদি থাকে সেক্ষেত্রে সে কোথায় ভুল হলো সেটা এই যে এইভাবে লাল কালার করে হাইলাইট করে দেখাবে যে কোথায় ভুল হয়েছে। সো এভাবে আপনি চাইলে আপনি আপনার গ্রামারটাকে সলভ করতে পারবেন, গ্রামারের কোথায় ভুল আছে। তো এটা আপনার যেটা করতে হবে, ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করে দেন আপনাকে কাজ করতে হবে। আমরা একটা প্যারা দেই, এখানে দিচ্ছি জিঞ্জার ইট লিখে সার্চ দিয়েছি, দেখেন এটা চেক করছে। এটা বেটার হয় আপনি যেটা করেন যে মানে এদের সফটওয়্যারটা ডাউনলোড করে দেন মানে সাইন আপ করে কাজ করেন, তাহলে আপনি আরো ভালো রিপোর্ট দেখতে পারবেন। এখানে যেখানে যেখানে সংশোধনের প্রয়োজন সেটা সে এখান থেকে আপনাকে জানিয়ে দিবে যে কোথায় কি প্রবলেম মনে হচ্ছে তার কাছে। তো এরকম ভাবে আপনি জিঞ্জার সফটওয়্যার দিয়ে আপনি আপনার গ্রামার ইরর গুলো সলভ করতে পারবেন জিঞ্জার সফটওয়্যারের মাধ্যমে। এরপর হচ্ছে যে আপনার আর্টিকেলে যদি এরকম হয় যে আর্টিকেলটা লিখেছেন কিন্তু আসলে অন্য কারোর সাথে এটা মিলে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, তাহলে সার্চ ইঞ্জিন সেই ধরনের আর্টিকেলকে আসলে মোটেও টলারেট করে না। ওই ধরনের আর্টিকেল গুলো সাধারণত র্যাঙ্কে দিতে চায় না। এই জন্য আপনার আর্টিকেলটা ইউনিক হলো কিনা, হ্যাঁ, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্য কিউ টেক্সট নামে যে সাইটটা আছে সেই সাইটটাকে ব্যবহার করতে পারেন। এখানে এসে আপনি যেটা করতে পারবেন যে আপনার আর্টিকেলটা আসলে ইউনিক কিনা সেটা এখানে আপনি দিতে পারবেন, দিয়ে এটা সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করে দেন আপনি প্লাগারিজম চেক করবেন। তো সাইন আপ করলে আপনি আসলে 3 বার ইউজ করতে পারবেন। তো এরপরে যেটা করতে হবে যে আবার নতুন করে টেম্পোরারি ইমেল দিয়ে আপনি নতুন করে আবার সাইন আপ করে নিতে পারেন। এভাবে প্রতিবার নতুন নতুন ভাবে সাইন আপ করে প্রতিবার চেক করতে পারবেন এই কিউ টেক্সটের মাধ্যমে। দেন এই যেটা করবে যে এটা যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি যে ধরেন আমি সাইন আপ করে নিচ্ছি। তো তো আমরা এখানে ধরুন এই টেম্পোরারি যে ইমেলটা আছে এই ইমেলে আমরা একটা সাইন আপ করব। তো এখানে ইমেল দিয়ে নিচ্ছি, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেটা হবে যে এখানে আমরা ট্যুরের কথা বলছে, তো ট্যুরের প্রয়োজন নেই। এখানে আমরা যদি কোনো একটা টেক্সট দেই তাহলে সেই টেক্সটটা আমাদেরকে এখানে দেখানো হবে যে অ্যাকচুয়ালি সেটা কি আসলে ইউনিক কিনা বা কি বিষয়টা। আমরা এখানে দিচ্ছি, দিয়ে এটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এবার আমাদের যেটা করতে হবে কিউ টেক্সটে গিয়ে আমরা তো এখানে আমরা চেক প্লাগারিজমে যদি ক্লিক করি তাহলে সে এবার চেক করতে থাকবে। তো এটা ম্যাক্সিমাম টাইমে কাজ করে, মাঝে মাঝে আবার অনেক সময় কাজ করেও না, এরকমও হয়। তো যাই হোক, তো আমরা দেখি যে এটা আসলে ইউনিক দেখায় কিনা বা কি। খেয়াল করেন এই যে দেখেন 99% ম্যাচ হয়ে গিয়েছে। ওরা বলছে যে 99% ম্যাচ হয়ে গিয়েছে। তার মানে এই যে এবং লিংক দিয়ে দিচ্ছে যে কোন ওয়েবসাইটের সাথে ম্যাচ হয়েছে, কোন ওয়েবসাইটের কোন তার সাথে ম্যাচ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। সো আপনাকে যেটা করতে হবে অবশ্যই এখানে এই যে দেখেন লাল হয়ে আছে, তো এরকম লাল হয়ে থাকা যাবে না আপনার আর্টিকেলে, বা আপনার আর্টিকেলের কোনো লাইন আসলে এভাবে অন্য কোনো ওয়েবসাইটের সাথে এভাবে যদি সে ম্যাচ করে ফেলে সেক্ষেত্রে অবশ্যই সেই লাইনগুলো আপনাকে আপডেট করে নিতে হবে। হয়তো আপনি এমন হতে পারে যে আপনি 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন, ওখানে 3-4 লাইন অন্য একটা ওয়েবসাইটের সাথে সে বলছে যে ম্যাচ হয়ে গিয়েছে, তাহলে সেই লাইনগুলো আপনি যথাসম্ভব চেষ্টা করবেন সেটাকে আপডেট করে নেওয়ার জন্য। এতে করে আপনার আর্টিকেলটা অবশ্যই তখন ইউনিক বলে বিবেচিত হবে। তো এই জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে যেন মানে কিউ টেক্সট যেন বলে যে আসলে আপনার আর্টিকেলটা একেবারেই ইউনিক। ওকে, সো ধরেন ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা সার্চ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন দিস আর্টিকেল ফর SEO online
দিয়ে আমরা ধরেন কথার কথা চেক প্লাগারিজম দিলাম। তো আসলে মিনিমাম 20 ওয়ার্ডস দিতে বলছে। তো এইভাবে দিলে পরে ইন্টার অ্যাট লিস্ট 20 ওয়ার্ডস বলতেছে, এখানে আসলে আরো লিখতে হবে আর কি। যাই হোক, তো লেখার পরে যেটা হবে যে সে এখানে বলবে যে নো প্লাগারিজম ডিটেক্টেড, এরকম কিছু একটা সে বলবে। যদি কোনো অন্য কোনো কিছুর সাথে যদি ম্যাচ না হয় তাহলে সে এরকম কিছু দেখাবে। তো এই কিউ টেক্সটের মাধ্যমে আপনাকে এমন ভাবে আর্টিকেল লিখতে হবে যেন আপনার আর্টিকেলটাকে সে কিউ টেক্সট কোথাও কোনো সাইটের সাথে যেন ম্যাচ না ধরতে পারে। তো এরকম ভাবে আপনার আর্টিকেলটা লিখতে হবে, তাহলে আপনার আর্টিকেলটা ইউনিক হবে। তো দেন 100% ইউনিক আর্টিকেল লেখা পসিবল না আসলে। আসলে 100% ইউনিক হলে আর্টিকেল লেখা সম্ভব। হ্যাঁ, 100% বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার ওয়েবসাইটের 100% লাইনই, মানে আপনার 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 আর্টিকেলে ধরেন আপনি 50টা লাইন আছে, 50টা লাইনই ইউনিক হওয়া সম্ভব। হ্যাঁ, যদি আপনি আপনার নিজের ভাষায় লেখেন। তো এখন ব্যাপারটা হচ্ছে লাইনের কিছু অংশ মিলে যেতে পারে, কিন্তু পুরোটা লাইনই মানে একেবারে হুবহু মিলে যাবে এরকম লাইন অ্যাভয়েড করতে হবে। ওকে, এরকম কিছু করতে হবে আপনাকে। তো দেন এভাবে আমরা যেটা করব যে আমরা দেখলাম যে আজকে আমরা যে জিনিসটা দেখলাম যে আর্টিকেলের ক্ষেত্রে আসলে কোন রুলস গুলো অ্যাপ্লাই করা উচিত। হ্যাঁ, কোন মানে প্রথমে আমরা জানলাম যে অডিয়েন্সের এই বিষয়গুলো বোঝা উচিত, কার জন্য লিখছি। নেক্সট যেটা বোঝা উচিত যে আমাদের আর্টিকেলের ভিতরে কি কি ফিচার্স থাকা প্রয়োজন। হ্যাঁ, আর্টিকেলটাকে আমরা কিভাবে রিসোর্সফুল করতে পারি। এছাড়া আর্টিকেলের জন্য মানে আমরা যেটা করতে পারি যে আরেকটা বিষয় যে আর্টিকেলের আইডিয়া। হ্যাঁ, এটা আর্টিকেল টাইটেল নিয়ে তো আমরা বললাম, বাসসুমোকে ব্যবহার করলাম। আর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আর্টিকেলের এখানে আর্টিকেল আইডিয়া। তো আর্টিকেল আইডিয়ার জন্য আমরা যেটা করব যে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যেমন ধরেন ইয়াহু অ্যান্সার। তো ইয়াহু অ্যান্সারসে গিয়ে আমরা এখান থেকে এখানে যদি যাই, এখানে অনেক ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল ট্রাভেল। হ্যাঁ, ট্রাভেল। সো ট্রাভেল থেকে ধরেন আমি কোন একটা ট্রাভেল দিয়ে দিলাম, ধরেন ট্রাভেল ইটালি দিয়ে দিলাম। হ্যাঁ, ইটালি থেকে আমরা কোনো আরেকটা কোনো জায়গার সিলেক্ট করি, ধরেন ভেনিস। সো এখন দেখেন এখানে ভেনিস রিলেটেড অনেক অনেক প্রশ্ন আছে। তো আপনি চাইলে এখানকার মানে মোস্ট পপুলার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উপর ভিত্তি করে কিন্তু আপনি চাইলে একটা আর্টিকেল আইডিয়া বা টপিকস নিতে পারেন, আর্টিকেল আইডিয়া। এছাড়া আপনি চাইলে আর্টিকেল আইডিয়া নেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন যে এখান থেকে আমাদের যে আমরা একটা কন্টেন্ট এগ্রিগেটর সাইট আছে। তো কন্টেন্ট এগ্রিগেটর সাইট আছে, সেই সাইটটা হচ্ছে about.com, alltop.com। তো এরকম যেমন ধরেন অলটপে আসলাম, অলটপে এসে এখান থেকে মাই অলটপ আছে, মাই অলটপ থেকেও আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা সেই আইডিয়া নিতে পারি। হ্যাঁ, যে আমরা আসলে কি নিয়ে মানে আমাদের আর্টিকেলের টপিকস গুলো কেমন হবে বা কি নিয়ে লিখবো আমরা। হ্যাঁ, এরকম অনেক অনেক অপশনস আছে। সো এখান থেকে আমরা চাইলে সেটা মানে ক্যাটাগরি সিলেক্ট করে অনেক বিষয় আছে সেগুলো নিয়েও আমাদের আইডিয়া জেনারেট করতে পারি। ধরেন আপনার সাইটটা হচ্ছে হেপাটাইটিস নিয়ে, তো হেপাটাইটিসে ক্লিক করে এখানে অনেক ধরনের যে পপুলার সাইটগুলো আছে সেই পপুলার সাইটগুলোর ওই ধরনের আর্টিকেল গুলো আসবে। দেন আপনি সেখান থেকেও চাইলে আইডিয়া নিতে পারেন এই ধরনের সাইটগুলো থেকে।
তো এরকম অনেক কন্টেন্ট অ্যাগ্রিগেটর সাইট আছে, সেখান থেকে আর্টিকেল আইডিয়া নিতে পারেন, অথবা কোনো বিভিন্ন ধরনের ইয়াহু আনসার্সে মানুষ কি জানতে চায় এই ধরনের বিষয় থেকে টাইটেল আইডিয়া নিতে পারেন, বাসসুমো থেকে টাইটেল আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, এরকম কিছু করতে পারেন। আর হচ্ছে কন্টেন্ট লেন্থের কথা তো বললামই, যে কন্টেন্ট লেন্থ কেমন হওয়া উচিত। আর আরেকটা বিষয় যে আর্টিকেলের ক্ষেত্রে কিওয়ার্ড প্লেসমেন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর্টিকেলের ক্ষেত্রে কিওয়ার্ড প্লেসমেন্ট, তো কিওয়ার্ড প্লেসমেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে একটা আর্টিকেলে আমাদেরকে, সেটা হচ্ছে যে অবশ্যই সেটা আমাদের মানে ইউআরএল এর মধ্যে থাকতে হবে, আমাদের মানে দেন পেজের টাইটেলে থাকতে হবে, তারপর হচ্ছে পোস্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলে থাকতে হবে। হ্যাঁ, তারপর আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে, ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে, লাস্ট প্যারাগ্রাফে থাকতে হবে আপনার কিওয়ার্ডটা। দেন হচ্ছে বিভিন্ন ধরনের হেডিং, সাব হেডিং এ থাকবে আপনার কিওয়ার্ডটা। হ্যাঁ, এই বিষয়গুলো অর্থাৎ কিওয়ার্ডের প্লেসমেন্ট গুলো এরকম থাকতে হবে। আর হচ্ছে কিওয়ার্ডের যে ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি তো কিওয়ার্ড ডেনসিটি হবে এরকম যে আপনার 0.5% to 1.25%। তো কিওয়ার্ডের মানে প্রতি 100 শব্দে কতবার আপনি আপনার কিওয়ার্ডটাকে ব্যবহার করবেন। হ্যাঁ, 100 শব্দে এরকম। তো স্ট্যান্ডার্ড আমি মনে করি 1%, অর্থাৎ 100 শব্দে একবার আপনি আপনার যে কিওয়ার্ডটা নিয়ে মানে র্যাঙ্কে যেতে চাচ্ছেন সেই শব্দটাকে উল্লেখ করতে পারেন, 500 শব্দে 5 বার এরকম হতে পারে। যাই হোক, এই রেঞ্জের মধ্যে হবে আপনার কিওয়ার্ড ডেনসিটি। ওকে, তো এটা হবে কিওয়ার্ড ডেনসিটি, এটা হবে এরকম। আর কিওয়ার্ড প্লেসমেন্ট তো কিওয়ার্ড প্লেসমেন্টের ব্যাপারে আমি আগেই বলেছি যে ফার্স্ট প্যারাগ্রাফ মানে হচ্ছে 100 ওয়ার্ডস, প্রথম 100 শব্দ। হ্যাঁ, ফার্স্ট প্যারাগ্রাফে অর্থাৎ প্রথম 100 শব্দের মধ্যে হতে হবে বিষয়গুলো। ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে, দেন হচ্ছে লাস্ট প্যারাগ্রাফে থাকতে হবে। হ্যাঁ, কিওয়ার্ডের প্লেসমেন্ট, দেন হেডিং সাবহেডিং এ থাকতে হবে। তো এই জায়গাগুলোতে কিওয়ার্ডের প্লেসমেন্ট থাকতে হবে। তো কিওয়ার্ডের প্লেসমেন্টটা এরকম হবে। দেন হচ্ছে যেটা কিওয়ার্ডের ডেনসিটির পাশাপাশি, সেটা হচ্ছে যে পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস ম্যাক্সিমাম হবে যে 20%, সম্ভবত যতটুকু আমার মনে পড়ছে। সম্ভবত পেসিভ ভয়েস হচ্ছে ম্যাক্সিমাম 20% ইউজ করা যাবে। দেন হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস তো ট্রানজিশন ওয়ার্ডস কোনগুলো? ট্রানজিশন ওয়ার্ডস হচ্ছে আপনার গিয়ে, আমরা যদি এখানে যাই, ট্রানজিশনাল ওয়ার্ড আছে বিভিন্ন ধরনের, অর্থাৎ যেমন ধরেন ফাইনালি, সো, বিকজ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ট্রানজিশনাল ওয়ার্ড আছে। এই যে দেখেন, এজ এ রেজাল্ট, হেন্স, তো এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করতে হবে। তো এগুলো আপনারা ইউজড এসইও প্লাগইনস দিয়ে চেক করতে পারবেন। যখন আপনার সাইটে পোস্ট করতে যাবেন আর্টিকেলকে, তখন সে দেখাবে
তো এই ধরনের শব্দগুলো যখন থাকবে তখন সার্চ ইঞ্জিন এই ধরনের শব্দগুলোকে সে খুব গুরুত্ব দেয়। কেন? কারণ দেখেন এখানে যখন বলা হচ্ছে যে এখানে ফার্স্ট অফ অল যেহেতু বলা হচ্ছে, তার মানে একটা স্টেপ বাই স্টেপ কিছু বলতে চাচ্ছি আমি। যখন বলছি বিকজ, তার মানে হচ্ছে এরপরে নিশ্চয়ই আমি কোনো একটা যুক্তি দেখাচ্ছি, এই জন্য বিকজ। ওকে, সো যখন আমরা এখানে বলছি যে এখানে মানে এই শব্দগুলোকে যখন আমরা ব্যবহার করছি তখন এই শব্দগুলো আসলে ইমফ্যাসিস প্রকাশ করছে। তো এইভাবে অ্যাবভ অল, তো এরকম শব্দগুলোকে যতটা ব্যবহার করা যায়। তো এরপর দেখেন এখানে সিমিলারলি, লাইকওয়াইজ, রেদার, এগুলি দ্বারা তুলনা বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে দুটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ধরনের শব্দ, এই যে মানে ট্রানজিশন ওয়ার্ডস থাকে, এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ডস যত বেশি ব্যবহার হবে আপনার আর্টিকেলটাকে সার্চ ইঞ্জিন তত বেশি গুরুত্বপূর্ণ ভাববে, এবং এই কাজে আপনাকে হেল্প করবে ইউজড প্লাগইনস, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের অনসাইটের ক্লাসে আমরা জানতে পারবো, শিখতে পারবো। তো যাই হোক, এই ট্রানজিশন ওয়ার্ডস এটা সম্ভবত 30% যতটুকু মনে পড়ছে যে 30% ইউজ করতে হয়। তবে আসলে আপনার আর্টিকেলে কতটুকু পার্সেন্ট হলো সেটা ইউএসটি আপনাকে জানিয়ে দিবে প্লাগইনসটা। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানতে পারবো। সো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে আপনি যখন কাজ করবেন, আর্টিকেল রাইটিং নিয়ে যখন আপনি কাজ করবেন, রিডেবিলিটির ক্ষেত্রে এই বিষয় মাথায় রাখতে হবে। তো এইভাবে যদি আপনি আর্টিকেল লিখতে পারেন তাহলে সেই আর্টিকেলগুলো যেটা হবে খুবই ইউজার ফ্রেন্ডলি হবে। আর এখানে আসলে একজন প্রশ্ন করেছে যে কত পার্সেন্ট কপি হলে প্রবলেম হয় না। আসলে কপি হওয়ার কোনো প্রশ্নই আসে না। কপি, কোনো ধরনের কপি আসলে কোন ধরনের কপি হলে চলবে না। ইউনিক ভাবেই লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। তো আপনি চেষ্টা করবেন 100% যেন সেটা ইউনিক হয়। হ্যাঁ, কপির দিকে যাবেনই না। তো সর্বোচ্চ চেষ্টা করবেন, মানে সর্বোচ্চ ভাবে ইউনিক বানানোর বা তৈরি করার চেষ্টা করবেন। হ্যাঁ, কপি কন্টেন্টকে সার্চ ইঞ্জিন খুব একটা পছন্দ করে না। তো আর্টিকেলের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমরা আর্টিকেলের দিকে খেয়াল রাখবো। তো আমি আপনাদের সাথে পরবর্তীতে আর্টিকেল রাইটিং এর জন্য আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং হচ্ছে যে টুলগুলো আছে সেই টুলগুলোর সবগুলোর একটা লিস্ট দেওয়া হবে আপনাদেরকে। সেই লিস্ট থেকে আপনারা ইজিলি সবগুলো টুল ফাইন্ড আউট করতে পারবেন, এবং লেখা সহজ হবে আপনার জন্য, এরকম কিছু। আর হচ্ছে স্ট্রাকচার, আপনাদেরকে একটা স্ট্রাকচারও দিয়ে দিব যে একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে আসলে সেটার স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। সেই স্ট্রাকচারটাও আপনাদেরকে ফাইল আকারে দেওয়া হবে।